আমরা প্রাচীন গ্রিসের সেই জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমাদের এই গল্পের যাত্রা শুরু করি, যেখানে দার্শনিক অ্যারিস্টটল আমাদের সমাজের, রাষ্ট্রের এবং মানুষের সম্পর্কের এক গভীর বিশ্লেষণে নিয়ে যাচ্ছেন। তার এই বইটি প্লেটোর দ্য রিপাবলিকের বিপরীতে লেখা। দ্য রিপাবলিক বইটি সম্পর্কে চ্যানেলে আগে আলোচনা হয়েছে। গল্পের শুরুটা হয় একেবারে গোড়া থেকে, মানুষের ঘর বা সংসার থেকে। অ্যারিস্টটল আমাদের বোঝাচ্ছেন যে রাষ্ট্র বা রাষ্ট্র ব্যবস্থা একদিনে আকাশ থেকে পড়েনি, এটি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একটি সত্তা। বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত গ্রামের দিকে তাকালে আমরা কি দেখি? প্রথমে একজন নারী এবং একজন পুরুষ একত্রিত হন, সংসার পাতেন। এই যে নারী ও পুরুষের মিলন, এটি কেবল ইচ্ছাকৃত কোনো সিদ্ধান্ত নয়, বরং প্রকৃতির নিয়মেই মানুষ তার নিজের প্রতিচ্ছবি রেখে যেতে চায়। এই পরিবার হল সমাজের প্রথম একক। এখানে কেবল স্বামী স্ত্রী থাকে না, থাকে প্রভু ও ভৃত্য বা মালিক ও দাস। অ্যারিস্টটলের সময়কালে দাস প্রথা ছিল সমাজের অবিচ্ছেদ্য অংশ। তিনি মনে করতেন প্রকৃতি কিছু মানুষকে আদেশ করার জন্য এবং কিছু মানুষকে সেই আদেশ পালন করার জন্য তৈরি করেছে। যে তার বুদ্ধিমত্তা দিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারে, সে প্রাকৃতিকভাবেই প্রভু, আর যে তার শারীরিক শক্তি দিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করে, সে প্রাকৃতিকভাবেই দাস। আমাদের গ্রাম বাংলায় যেমন বলা হয় সংসার সুখের হয় রমণীর গুণে, অ্যারিস্টটল কিন্তু নারী এবং দাসের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য টেনেছেন। তিনি বলেছেন প্রকৃতি কৃপণ নয়, সে প্রতিটি জিনিসকে একটি নির্দিষ্ট কাজের জন্যই তৈরি করেছে। তাই একজন নারী এবং একজন দাসের অবস্থান এক নয়। তবে তিনি এও বলেছেন বর্বর জাতিগুলোর মধ্যে নারী ও দাসের মধ্যে পার্থক্য করা হয় না, কারণ তাদের মধ্যে প্রাকৃতিকভাবে শাসন করার মতো কেউ নেই। এই যে স্বামী, স্ত্রী, সন্তান এবং দাস, এদের নিয়ে গড়ে ওঠে হাউসহোল্ড বা পরিবার। অ্যারিস্টটল একটি চমৎকার উদ্ধৃতি দিয়েছেন কবি হেসিয়ডের থেকে। প্রথমে ঘর, তারপর স্ত্রী এবং হাল চাষের জন্য একটি ষাঁড়, কারণ গরিবের জন্য ষাঁড়ই হল দাসের বিকল্প। এই পরিবারগুলো যখন একে অপরের প্রয়োজনে পাশাপাশি বাস করতে শুরু করে, তখন তৈরি হয় গ্রাম। আর গ্রাম হল পরিবারেরই এক বর্ধিত রূপ, যেন একই দুধের সন্তানদের দ্বারা সৃষ্ট কলোনি। আর যখন অনেকগুলো গ্রাম একত্রিত হয়ে এমন একটি সমাজ গঠন করে যা স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ যেখানে বেঁচে থাকার সব রসদ এবং একটি উত্তম জীবনযাপনের সব সুযোগ আছে, তখনই জন্ম নেয় রাষ্ট্র বা স্টেট। রাষ্ট্রের উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয়, বরং ভালোভাবে বেঁচে থাকা। এখন প্রশ্ন হল, এই রাষ্ট্র কি কৃত্রিম কিছু? অ্যারিস্টটল জোর দিয়ে বলছেন না, রাষ্ট্র প্রকৃতিরই সৃষ্টি। যে মানুষ সমাজে বাস করে না, সে হয় পশু না হয় দেবতা। মানুষ একা স্বয়ংসম্পূর্ণ নয়, তাই সে অন্যের ওপর নির্ভরশীল, আর এই নির্ভরতাই তাকে রাজনৈতিক বা সামাজিক হতে বাধ্য করে। গল্পের মোড় ঘুরে যায় যখন আমরা পরিবারের ভেতরের ব্যবস্থাপনা বা ইকোনমি নিয়ে কথা বলি। অ্যারিস্টটল আমাদের শেখাচ্ছেন যে পরিবারের কর্তা বা ম্যানেজারের তিনটি প্রধান সম্পর্ক সামলাতে হয়: দাসের সাথে প্রভুর সম্পর্ক, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক এবং সন্তানের সাথে পিতার সম্পর্ক। এখানে একটি খুব মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে: সম্পদ আহরণ। অনেকেই মনে করেন টাকা কামানো বা সম্পদ জমানোই হল সংসারের মূল কাজ, কিন্তু অ্যারিস্টটল এখানে থামিয়ে দিচ্ছেন। তিনি বলছেন সম্পদ হল জীবনের প্রয়োজনে ব্যবহৃত যন্ত্রপাতির মতো। একজন তাঁতির যেমন কাপড় বোনার জন্য মাকু দরকার, তেমনি সংসারের কর্তারও জীবন চালানোর জন্য সম্পদ দরকার। কিন্তু দাস কে? অ্যারিস্টটলের মতে দাস হল একটি জীবন্ত যন্ত্র। যদি যন্ত্ররা মানুষের হুকুম শুনে কাজ করতে পারত, যেমনটা পুরাণে হেফাইস্টাসের ত্রিপদগুলো নিজে নিজেই চলাফেরা করত, তবে হয়তো মানুষের আর দাসের প্রয়োজন হতো না। কিন্তু বাস্তবে তা হয় না। তাই কিছু মানুষ, যারা জন্মগতভাবে অন্যের অধীনে থাকার জন্য তৈরি, তারা দাসের জীবনযাপন করে। তিনি যুক্তি দেন যে শরীরের ওপর আত্মার শাসন যেমন স্বাভাবিক এবং ভালো, তেমনি দাসের ওপর প্রভুর শাসনও উভয়ের জন্যই মঙ্গলজনক। যদিও অনেকে এর বিরোধিতা করেন এবং বলেন দাসপ্রথা প্রকৃতির বিরোধাচরণ, অ্যারিস্টটল মনে করেন কিছু মানুষ জন্মগতভাবেই পরাধীন এবং কিছু মানুষ জন্মগতভাবেই স্বাধীন। এবার আসুন সম্পদের বিষয়ে আরও গভীরে যাই। অ্যারিস্টটল আমাদের নিয়ে যাচ্ছেন এক বিশাল বাজার বা হাটে। তিনি বলছেন সম্পদ আহরণের দুটি উপায় আছে, একটি প্রাকৃতিক, অন্যটি অপ্রাকৃতিক। প্রাকৃতিক উপায় হল চাষাবাদ করা, পশুপালন করা, মাছ ধরা বা শিকার করা। প্রকৃতি মায়ের কোল থেকে মানুষ যা পায় তা তার জীবন ধারণের জন্য জরুরি। কিন্তু সমস্যা শুরু হয় যখন মানুষ বিনিময়ের মাধ্যমে মুনাফা খুঁজতে থাকে। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। ধরুন আপনার কাছে এক জোড়া জুতো আছে। এই জুতোর দুটি ব্যবহার হতে পারে। এক, আপনি এটি পায়ে পরলেন, এটি হলো জুতোর নিজস্ব বা সঠিক ব্যবহার।
2 আপনি এই জুতো দিয়ে চাল বা ডাল কিনলেন, এটি হলো বিনিময়ের ব্যবহার। আদিম সমাজে মানুষ কেবল প্রয়োজনেই জিনিস অদলবদল করত। কারো চাল বেশি, কারো ডাল, তারা একে অপরের সাথে বদলে নিত। এটি প্রাকৃতিক এবং এতে দোষের কিছু নেই। কিন্তু যখন মানুষ দেখল যে সব জিনিস বয়ে নিয়ে যাওয়া কঠিন, তখন তারা মুদ্রা বা টাকার উদ্ভাবন করল। টাকা আসার পর জন্ম নিল খুচরা ব্যবসা বা রিটেইল ট্রেড। আর এখান থেকেই শুরু হলো যত বিপত্তি। মানুষ মনে করতে শুরু করল টাকাই হলো সম্পদ। কিন্তু অ্যারিস্টটল আমাদের মনে করিয়ে দিচ্ছেন গ্রিক পুরাণের রাজা মাইডাসের গল্প। মাইডাসের স্পর্শে সব কিছু সোনা হয়ে যেত, কিন্তু তিনি ক্ষুধায় মারা যাচ্ছিলেন, কারণ সোনা খাওয়া যায় না। তাই টাকার পাহাড় মানেই প্রকৃত সম্পদ নয়। প্রাকৃতিক সম্পদ আহরণের একটা সীমা আছে। মানুষের পেটে যতটুকু ধরে বা পরিবার চালাতে যতটুকু লাগে। কিন্তু টাকা কামানোর বা ব্যবসার মাধ্যমে সম্পদ বাড়ানোর কোনো সীমা নেই। মানুষ কেবল জমাতে চায়, আর এই অসীম লোভই ব্যক্তি ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। সবচেয়ে ঘৃণ্য উপায় কোনটি জানেন? সুদ। অ্যারিস্টটল সুদের ব্যবসার ঘোর বিরোধী ছিলেন। তিনি বলেন, টাকা তৈরি হয়েছিল বিনিময়ের সুবিধার জন্য, নিজে নিজে বৃদ্ধি পাওয়ার জন্য নয়। সুদের মাধ্যমে টাকা থেকে টাকা জন্মায়, যা প্রকৃতির নিয়মের সম্পূর্ণ বিরোধী। তাই এটি সবচেয়ে অপ্রাকৃতিক উপায়। এই আলোচনার ফাঁকে তিনি একটি মজার গল্প শুনিয়েছেন থেলিস নামের এক দার্শনিকের। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, যে দর্শনশাস্ত্র পড়ে কী লাভ যদি টাকা না থাকে। থেলিস তার জ্যোতির্বিদ্যার জ্ঞান দিয়ে বুঝতে পারলেন যে আগামী মৌসুমে জলপাইয়ের বাম্পার ফলন হবে। তখন শীতকাল, কারো হাতে কাজ নেই। তিনি খুব অল্প টাকায় এলাকার সব জলপাই মাড়াই করার যন্ত্র বা অলিভ প্রেস ভাড়া করে নিলেন। যখন মৌসুম এলো এবং সবার একসাথে যন্ত্রের দরকার হলো, তখন থেলিস নিজের ইচ্ছামতো দামে সেগুলো ভাড়া দিলেন এবং প্রচুর টাকা কামালেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে জ্ঞানীরা চাইলে সহজেই ধনী হতে পারেন, কিন্তু সেটা তাদের জীবনের লক্ষ্য নয়। এই গল্পটি দিয়ে অ্যারিস্টটল আমাদের শেখালেন মনোপলি বা একচেটিয়া ব্যবসার ধারণা, যা আজও আমাদের সমাজে প্রবলভাবে বিদ্যমান। গল্পের এই পর্যায়ে আমরা পরিবারের গণ্ডি পেরিয়ে রাষ্ট্রের বড় কাঠামোর দিকে তাকাই। রাষ্ট্র কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত তার সংবিধান? অ্যারিস্টটল তার পূর্বসূরি প্লেটোর রিপাবলিক বইয়ের সমালোচনা করতে শুরু করেন। প্লেটো বলেছিলেন, একটি আদর্শ রাষ্ট্রে অভিভাবক শ্রেণীর বা শাসকদের ব্যক্তিগত কোনো সম্পত্তি থাকবে না, এমনকি তাদের স্ত্রী ও সন্তানরাও হবে সবার, অর্থাৎ সব নারী ও শিশু হবে রাষ্ট্রের সম্পত্তি। অ্যারিস্টটল এই ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে দেন। তিনি বলেন, যা সবার তা আসলে কারুরই নয়। মানুষ নিজের জিনিসের প্রতি যতটা যত্ন নেয়, সাধারণ জিনিসের প্রতি তত নেয় না। যদি 1000 জন মানুষের 1000 জন সন্তান থাকে এবং সবাই সবার বাবা হয়, তবে কেউ কোনো নির্দিষ্ট সন্তানের প্রতি টান অনুভব করবে না। এটি হবে এক জলবৎ তরল সম্পর্ক। আমাদের সমাজে যেমন নিজের সন্তানের প্রতি বাবার যে আবেগ কাজ করে, প্লেটোর রাষ্ট্রে তা অসম্ভব। তাছাড়াও ব্যক্তিগত সম্পত্তি না থাকলে মানুষ দানশীলতা বা উদারতা দেখাবে কিভাবে? নিজের যদি কিছু না থাকে, তবে বন্ধুকে সাহায্য করার আনন্দ মানুষ পাবে কোত্থেকে? তিনি বলেন, সম্পদ ব্যক্তিগত হওয়াই ভালো, কিন্তু তার ব্যবহার হতে পারে বন্ধুদের সাথে ভাগ করে নেওয়ার মতো উদার। অ্যারিস্টটল আরও বলেন, অতিরিক্ত ঐক্য বা ইউনিটি রাষ্ট্রের জন্য ভালো নয়। রাষ্ট্র মানেই হলো বৈচিত্র্য। সবাইকে এক ছাঁচে ঢাললে তা আর রাষ্ট্র থাকে না, পরিবার বা একজনে পরিণত হয়। রাষ্ট্রের সৌন্দর্যই হল বিভিন্ন পেশার, বিভিন্ন গুণের মানুষের সহাবস্থান। তিনি অন্য কয়েকজন আইন প্রণেতার কথাও উল্লেখ করেন, যেমন ফালেয়াস, যিনি মনে করতেন নাগরিকদের সম্পত্তির পরিমাণ সমান হওয়া উচিত। অ্যারিস্টটল এর জবাবে বলেন, কেবল সম্পত্তি সমান করলেই হবে না, মানুষের আকাঙ্ক্ষাকেও নিয়ন্ত্রণ করতে হবে, কারণ মানুষের লোভ অসীম। আজ যদি সবাইকে সমান টাকা দেওয়া হয়, কালই তারা আরও বেশি চাইবে। তাই শিক্ষার মাধ্যমে মানুষের লোভ সংযত করাই আসল সমাধান, জোর করে সম্পত্তি সমান করা নয়। হিপোডামাস নামে আরেকজন আর্কিটেক্ট বা স্থপতির কথা আসে, যিনি নগর পরিকল্পনার জন্য বিখ্যাত ছিলেন। তিনি লম্বা চুল রাখতেন এবং অদ্ভুত পোশাক পরতেন। তিনি প্রস্তাব করেছিলেন রাষ্ট্রকে 3 ভাগে ভাগ করার: কারিগর, কৃষক এবং যোদ্ধা। অ্যারিস্টটল প্রশ্ন তোলেন, যদি কৃষকদের হাতে অস্ত্র না থাকে এবং কারিগরদের হাতে জমি না থাকে, তবে কি তারা যোদ্ধাদের দাসে পরিণত হবে না? তিনি বাস্তববাদী ছিলেন। তিনি বুঝতেন, তাত্ত্বিক কথা শুনতে ভালো লাগলেও বাস্তবে প্রয়োগ করতে গেলে অনেক সমস্যা দেখা দেয়। এখন আমরা অ্যারিস্টটলের নিজের বিশ্লেষণে প্রবেশ করি। নাগরিক কে? কাকে আমরা সিটিজেন বলবো? একজন মানুষ কেবল একটা জায়গায় বাস করলেই নাগরিক হয় না, কারণ দাস এবং বিদেশিরাও তো বাস করে।
অ্যারিস্টটলের মতে সেই প্রকৃত নাগরিক যার বিচার ব্যবস্থায় এবং শাসন কার্যে অংশগ্রহণ করার ক্ষমতা আছে, অর্থাৎ যিনি রাষ্ট্রের নীতি নির্ধারণে ভোট দিতে পারেন বা বিচারক হিসাবে রায় দিতে পারেন। তবে সরকার ব্যবস্থার ওপর ভিত্তি করে নাগরিকের সংজ্ঞাও বদলে যায়। গণতন্ত্রে যে নাগরিক, অভিজাততন্ত্রে বা অলিগার্কিতে সে নাগরিক নাও হতে পারে। একজন ভালো মানুষ এবং একজন ভালো নাগরিক কি এক? এটি একটি গভীর দার্শনিক প্রশ্ন। অ্যারিস্টটল বলছেন, সবসময় এক নয়। একজন ভালো নাগরিক হল সেই যে তার রাষ্ট্রের সংবিধান বা নিয়ম মেনে চলে এবং রাষ্ট্রের সুরক্ষায় কাজ করে। যেমন জাহাজের নাবিকরা, কেউ বৈঠ বায়, কেউ হাল ধরে, কিন্তু সবার লক্ষ্য একটাই, জাহাজটিকে নিরাপদে গন্তব্যে নেওয়া। তেমনি নাগরিকদের কাজ রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু রাষ্ট্র যদি মন্দ হয় বা তার সংবিধান যদি ত্রুটিপূর্ণ হয়, তবে সেখানে একজন ভালো নাগরিক হয়তো নৈতিকভাবে ভালো মানুষ নাও হতে পারেন। তবে একজন আদর্শ শাসকের মধ্যে ভালো মানুষ এবং ভালো নাগরিক এই দুই গুণেরই সমন্বয় থাকতে হবে। রাষ্ট্রের ধরন বা কনস্টিটিউশন কত প্রকার হতে পারে? অ্যারিস্টটল খুব সুন্দরভাবে এগুলোকে ভাগ করেছেন। তিনি প্রথমে দেখছেন রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কার হাতে, একজনের, কতিপয় লোকের, নাকি অনেকের, এবং সেই ক্ষমতা কি জনস্বার্থে ব্যবহৃত হচ্ছে নাকি কেবল শাসকদের স্বার্থে। এই ভিত্তিতে তিনি ৬টি সরকারের রূপরেখা দিয়েছেন। ১. রাজতন্ত্র বা মনার্কি, যখন একজন শাসক সবার মঙ্গলের জন্য শাসন করেন। ২. অভিজাততন্ত্র বা অ্যারিস্টোক্রেসি, যখন কয়েকজন শ্রেষ্ঠ বা গুণী ব্যক্তি সবার ভালোর জন্য শাসন করেন। ৩. পলিটি বা সাংবিধানিক সরকার, যখন বহু মানুষ বা জনগণ সাধারণ স্বার্থে রাষ্ট্র পরিচালনা করে। এটি গণতন্ত্রের একটি ভালো রূপ। কিন্তু এই ভালো সরকারগুলো যখন পথভ্রষ্ট হয় বা বিকৃত হয়, তখন আমরা পাই ১. স্বৈরতন্ত্র বা টিরানি, রাজতন্ত্রের বিকৃত রূপ, যেখানে শাসক কেবল নিজের স্বার্থ দেখেন। ২. ধনিকতন্ত্র বা অলিগার্কি, অভিজাততন্ত্রের বিকৃত রূপ, যেখানে কেবল ধনীদের স্বার্থ দেখা হয়। ৩. গণতন্ত্র বা ডেমোক্রেসি, পলিটির বিকৃত রূপ, যেখানে কেবল গরিবদের স্বার্থ দেখা হয় এবং ধনীদের প্রতি অবিচার করা হয়। অ্যারিস্টটলের মতে গণতন্ত্র হল গরিবের শাসন, যা সবসময় সঠিক নাও হতে পারে। এখানে একটি বিষয় খুব পরিষ্কার করা দরকার। অ্যারিস্টটল বলছেন অলিগার্কি মানেই যে অল্প লোকের শাসন আর ডেমোক্রেসি মানেই যে অনেকের শাসন, তা পুরোপুরি ঠিক নয়। মূল পার্থক্যটা হলো সম্পদ এবং দারিদ্র্যে। যেখানে ধনীরা শাসন করে তা অলিগার্কি, চাই তারা সংখ্যায় কম হোক বা বেশি, আর যেখানে গরিবরা শাসন করে তা ডেমোক্রেসি। যেহেতু সমাজে ধনীরা সাধারণত সংখ্যায় কম থাকে এবং গরিবরা বেশি, তাই সাংখ্যতাত্ত্বিক পার্থক্যটা চোখে পড়ে। তাহলে ন্যায় বিচার কি? অলিগার্করা বলে যেহেতু আমাদের সম্পদ বেশি তাই আমাদের রাজনৈতিক অধিকারও বেশি হওয়া উচিত। আর ডেমোক্র্যাটরা বলে যেহেতু আমরা সবাই জন্মগতভাবে স্বাধীন এবং সমান, তাই আমাদের সবার অধিকার সমান হওয়া উচিত। অ্যারিস্টটল বলেন দুই পক্ষই আংশিক সত্য বলছে। রাষ্ট্র কোনো বাণিজ্যিক কোম্পানি নয় যে যার শেয়ার বেশি তার ভোট বেশি হবে। আবার রাষ্ট্র কেবল বেঁচে থাকার জায়গাও নয়, রাষ্ট্রের উদ্দেশ্য হল মহৎ জীবনযাপন করা। তাই যারা রাষ্ট্রের এই মহৎ উদ্দেশ্যে অর্থাৎ গুণে এবং প্রজ্ঞায় বেশি অবদান রাখে, তাদেরই শাসনে বেশি অধিকার থাকা উচিত। এখন প্রশ্ন আসে, কে শাসন করবে? একজন সেরা মানুষ নাকি আইনের শাসন নাকি জনগণ? অ্যারিস্টটল একটি চমৎকার যুক্তি দেন যা মাসের উইজডম বা কালেকটিভ ইন্টেলিজেন্সের পক্ষে যায়। তিনি বলেন অনেক সময় কয়েকজন বিশেষজ্ঞের চেয়ে সাধারণ মানুষের একটি বড় দল ভালো সিদ্ধান্ত নিতে পারে। যেমন একটি জাঁকজমকপূর্ণ ভোজে একজন রাঁধুনির রান্নার চেয়ে যখন অনেকে মিলে খাবার আয়োজন করে পটলাক স্টাইলে, তখন তা বেশি উপভোজ্য হয়। জনগণ পৃথকভাবে হয়তো ততটা জ্ঞানী নয়, কিন্তু সম্মিলিতভাবে তারা অনেক সময় এক বা কতিপয় ব্যক্তির চেয়ে ভালো বিচারক হতে পারে। তবে তিনি এও মানেন যে সব ক্ষেত্রে এটি খাটে না। এই আলোচনার মধ্যেই অ্যারিস্টটল মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্ব নিয়ে কথা বলেছেন, যা আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেন যে রাষ্ট্রে মধ্যবিত্ত শ্রেণী শক্তিশালী, সেই রাষ্ট্র সবচেয়ে স্থিতিশীল। কারণ ধনীরা সাধারণত উদ্ধত হয় এবং নিয়ম মানতে চায় না, আর অতি দরিদ্ররা খুব নিচু এবং অপরাধপ্রবণ হতে পারে। কিন্তু মধ্যবিত্তরা এই দুই চরমের মাঝখানে থেকে ভারসাম্য বজায় রাখে। তারা অন্যদের সম্পদ দেখে হিংসা করে না, আবার তাদের সম্পদ দেখে অন্যরাও লোভে পড়ে না। তাই তারা নিরাপদে জীবনযাপন করে। তিনি স্পষ্টই বলেছেন যেখানে মধ্যবিত্তের সংখ্যা বেশি, সেখানে রাষ্ট্র বিপ্লব বা দাঙ্গার হাত থেকে রক্ষা পায়। তিনি আইনসভার কাজ, বিচার ব্যবস্থা এবং প্রশাসনিক পদগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। একটি রাষ্ট্রে ৩টি প্রধান অংশ থাকে। ১. যারা রাষ্ট্রের বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেয়, ডেলিবারেটিভ। ২. যারা আদেশ পালন করে বা ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ। এবং ৩. বিচার বিভাগ, জুডিশিয়াল। এই ৩-এর সমন্বয়েই একটি ভালো সংবিধান তৈরি হয়। গল্পের এই পর্যায়ে এসে আমরা দেখি অ্যারিস্টটল কিভাবে বিপ্লব বা রেভলিউশনের কারণগুলো বিশ্লেষণ করছেন। কেন একটি সরকার বা রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ে? এর মূল কারণ হল অসাম্য বা বৈষম্যের অনুভূতি। যখন মানুষ মনে করে তারা অন্যদের সমান হওয়া সত্ত্বেও কম পাচ্ছে, তখন তারা বিদ্রোহ করে। আবার যখন কেউ মনে করে সে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ কিন্তু তাকে সমানভাবে দেখা হচ্ছে, তখনও সে বিদ্রোহ করে।
বিপ্লবের কারণগুলো তিনি খুব নিখুঁতভাবে চিহ্নিত করেছেন। ১. লাভ এবং সম্মানের আকাঙ্ক্ষা। ২. অপমান এবং ভয়ের অনুভূতি। ৩. অন্যের প্রতি ঘৃণা বা অবজ্ঞা। ৪. কোনো এক অংশের অতিরিক্ত ক্ষমতা বৃদ্ধি। তিনি ছোট ছোট ঘটনার কথাও উল্লেখ করেছেন যা বড় বিপর্যয় ডেকে আনে। সিরাকিউজে ২ তরুণের প্রেমঘটিত ঝগড়া থেকে রাষ্ট্রীয় সংবিধান বদলে গিয়েছিল। একজনের প্রেমিকা অন্যজন ভাগিয়ে নিয়েছিল, আর সেই ব্যক্তিগত রেষারেষি পুরো রাষ্ট্রকে ২ ভাগে ভাগ করে ফেলেছিল। এটি আমাদের শেখায় যে শাসকরা নিজেদের মধ্যে ঝগড়া করলে তার মাশুল পুরো রাষ্ট্রকে দিতে হয়। গণতন্ত্র কিভাবে নষ্ট হয়? যখন জননেতারা ধনীদের ওপর অত্যাচার শুরু করে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে জনগণকে উস্কে দেয়, তখন ধনীরা বাধ্য হয়ে একজোট হয় এবং গণতন্ত্রের পতন ঘটায়। আবার অলিগার্কি বা ধনিকতন্ত্র নষ্ট হয় যখন শাসকরা সাধারণ মানুষের ওপর অত্যাচার করে অথবা নিজেদের মধ্যেই ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়। আর স্বৈরাচার বা টিরানি, এটি টিকে থাকার জন্য ২টি পথ বেছে নেয়। ১. জনগণকে চাপে রাখা, তাদের মধ্যে বিভেদ তৈরি করা, গুপ্তচর নিয়োগ করা এবং তাদের এতটাই দরিদ্র করে রাখা যাতে তারা বিদ্রোহ করার সময় বা সুযোগ না পায়। মিশরের পিরামিড তৈরির উদাহরণ দিয়ে তিনি বলেন, এগুলো বানানো হয়েছিল জনগণকে ব্যস্ত রাখার জন্য। ২. স্বৈরাচারী শাসক যদি নিজেকে রাজার মতো ভালো প্রমাণ করতে পারেন, ধর্মের প্রতি ভক্তি দেখান এবং সাধারণ মানুষের সামনে নিজেকে সংযত রাখেন, তবে তার শাসন দীর্ঘস্থায়ী হতে পারে। অ্যারিস্টটল আমাদের সতর্ক করে দিয়ে বলেন, আইন কেবল লিখে রাখলে হবে না, শিক্ষার মাধ্যমে তা মানুষের অভ্যেসে পরিণত করতে হবে। তিনি বলেন, আইনের শাসন মানেই হল যুক্তির শাসন, আর মানুষের শাসন মানেই তার সেখানে পশু প্রবৃত্তি বা আবেগের মিশ্রণ থাকবে। তাই আইনকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া উচিত। গল্পের এই পর্যায়ে অ্যারিস্টটল একজন দক্ষ চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হলেন। তিনি বলছেন, জিমন্যাস্টিক্সের একজন প্রশিক্ষক যেমন কেবল সেরা শরীরের মানুষের জন্যই ব্যায়াম ঠিক করেন না, বরং সাধারণ মানুষের শরীরের জন্যেও যা উপযুক্ত তা ভাবেন, তেমনি একজন রাষ্ট্রনায়ককেও কেবল সেরা বা আদর্শ রাষ্ট্র নিয়ে ভাবলে চলবে না। তাকে জানতে হবে বাস্তবে কি সম্ভব। সবসময় আদর্শ পরিস্থিতি থাকে না, তাই আমাদের জানতে হবে বিদ্যমান পরিস্থিতিতে সেরা সরকার কোনটি এবং কিভাবে একটি খারাপ রাষ্ট্রকেও টিকিয়ে রাখা যায়। অ্যারিস্টটল আমাদের মনে করিয়ে দেন, গণতন্ত্র বা ধনিকতন্ত্র কেবল এক প্রকারের হয় না। বাতাসের যেমন অনেক দিক আছে, উত্তর বা দক্ষিণ, তেমনি রাষ্ট্রেরও নানা রূপ আছে। সমাজের গঠন বুঝতে হলে আমাদের দেখতে হবে তার পেশাজীবীদের দিকে: কৃষক, কারিগর, ব্যবসায়ী, যোদ্ধা এবং বিচারক। এই বিভিন্ন শ্রেণীর মানুষের সংমিশ্রণেই তৈরি হয় নানা পদের সরকার। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা প্রায়ই মধ্যবিত্তের সংগ্রামের কথা শুনি। অ্যারিস্টটল হাজার বছর আগেই বলে গেছেন, রাষ্ট্রের জন্য এই মধ্যবিত্ত শ্রেণীই হল আশীর্বাদ। তিনি বলছেন, সব রাষ্ট্রের ৩টি শ্রেণী থাকে: খুব ধনী, খুব গরিব এবং মধ্যবিত্ত। যারা খুব ধনী তারা উদ্ধত হয় এবং নিয়ম মানতে চায় না, আর যারা খুব গরিব তারা বড্ড বেশি নিচু মানসিকতার হয় এবং পেটের দায়ে অপরাধ করে। ফলে ধনীরা কেবল প্রভু হতে চায় আর গরিবরা হয় দাস। কিন্তু বন্ধুত্ব বা সহমর্মিতা ছাড়া রাষ্ট্র চলে না। মধ্যবিত্তরাই কেবল যুক্তির কথা শোনে। তারা ধনীদের মতো হিংসা করে না, আবার গরিবদের মতো অন্যের সম্পদে লোভ করে না। তাই অ্যারিস্টটলের স্পষ্ট রায়, সেই রাষ্ট্রই সবচেয়ে ভালো এবং নিরাপদ যেখানে মধ্যবিত্ত শ্রেণী শক্তিশালী। যেখানে মধ্যবিত্ত দুর্বল, সেখানে ধনী ও গরিবের লড়াইয়ে রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। তিনি উদাহরণের ঝুলি খুলে দেখান যে বড় বড় আইন প্রণেতা যেমন সোলান বা লাইকারগাস সবাই মধ্যবিত্ত পরিবার থেকেই এসেছিলেন। তাই অ্যারিস্টটলের পরামর্শ, যদি রাষ্ট্রকে বাঁচাতে চাও তবে মধ্যবিত্তকে শক্তিশালী করো। গল্পের এবার নাটকীয় হয়ে ওঠে। আমরা প্রবেশ করি বুক 5-এ, যেখানে অ্যারিস্টটল বিপ্লব বা রেভলিউশনের কারণ ব্যবচ্ছেদ করছেন। কেন মানুষ বিদ্রোহ করে? উত্তরটা খুব সহজ কিন্তু গভীর: অসাম্য বা ইনইকুয়ালিটি। গণতন্ত্রে গরিবরা বিদ্রোহ করে কারণ তারা মনে করে আমরা সবাই স্বাধীন মানুষ হিসেবে সমান, কিন্তু সম্পদে কেন সমান নই? অন্যদিকে ধনিকতন্ত্রে ধনীরা বিদ্রোহ করে কারণ তারা ভাবে আমরা সম্পদে শ্রেষ্ঠ, তবুও কেন রাজনৈতিক ক্ষমতায় অন্যদের সমান হব? এই যে মনের ভেতর বঞ্চনার বোধ, এটাই বিপ্লবের বারুদ। অ্যারিস্টটল আমাদের সতর্ক করছেন যে বিপ্লব সবসময় বড় কারণে শুরু হয় না, কিন্তু বড় স্বার্থ নিয়ে শেষ হয়। ছোট ছোট ঘটনা কিভাবে বিশাল সাম্রাজ্য নাড়িয়ে দিতে পারে তার কিছু রোমাঞ্চকর গল্প তিনি শোনালেন। সিরাকিউজে 2 তরুণের প্রেম ঘটিত ঝগড়া থেকে রাষ্ট্রব্যবস্থা বদলে গিয়েছিল। এক সরকারি কর্মচারীর ছেলে অন্যজনের প্রেমিকের মন ভাঙিয়ে দিয়েছিল, আর তার প্রতিশোধ নিতে গিয়ে পুরো রাষ্ট্র 2 ভাগে ভাগ হয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ল। আবার ডেলফিতে বিয়ের আসরে কনেকে রেখে বর পালিয়ে গিয়েছিল এক অশুভ লক্ষণ দেখে। অপমানে কনের পরিবার বরের ঘাড়ে চুরির অপবাদ দিয়ে তাকে হত্যা করল, আর সেখান থেকেই শুরু হল এক রক্তক্ষয়ী বিবাদ। অর্থাৎ শাসকদের ব্যক্তিগত জীবনের কেলেঙ্কারি বা ছোটখাটো ঝগড়াও রাষ্ট্রের পতনের কারণ হতে পারে।
তিনি আরও বলেন, রাষ্ট্রনায়কদের চেহারার বা আচরণের ছোট পরিবর্তনও বিপ্লব ডেকে আনতে পারে। মানুষ যখন দেখে শাসকরা তাদের সম্মান করছে না বা ভয় পাচ্ছে, তখনই তারা বিদ্রোহের সুযোগ খোঁজে। অ্যারিস্টোটল কেবল ভালো সরকারের কথাই বলেননি, তিনি দেখিয়েছেন কিভাবে একজন টাইর্যান্ট বা স্বৈরাচারী শাসক ক্ষমতায় টিকে থাকে। তার বর্ণনা পড়লে মনে হবে তিনি যেন মাফিয়া জগৎ বা গোয়েন্দা গল্পের কোনো পাতা উল্টাচ্ছেন। স্বৈরাচারী শাসক বা টাইর্যান্টের টিকে থাকার দুটি রাস্তা আছে। প্রথম রাস্তাটি হল ভয় এবং দমনের। অ্যারিস্টোটল পেরিয়ার্ডারের সেই বিখ্যাত উপদেশের কথা বলেন, ভুট্টা ক্ষেতের সবচেয়ে লম্বা শীষগুলো কেটে ফেলো, অর্থাৎ সমাজের মাথা বা জ্ঞানী ও সাহসী লোকদের মেরে ফেলো বা সরিয়ে দাও, যাতে কেউ তোমার বিরুদ্ধে কথা বলতে না পারে। একজন টাইর্যান্টের উচিত নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, বন্ধুর সাথে বন্ধুর, ধনীর সাথে গরিবের। তিনি সাধারণ মানুষকে সবসময় ব্যস্ত রাখবেন এবং গরিব করে রাখবেন, যাতে তারা পেটের চিন্তা বাদ দিয়ে ষড়যন্ত্র করার সময় না পায়। মিশরের পিরামিড বা সামোসের বিশাল স্মৃতিস্তম্ভগুলো নাকি এজন্যই বানানো হয়েছিল, জনগণকে হাড় ভাঙা খাটুনিতে ব্যস্ত রাখা। আরও ভয়ঙ্কর কৌশল হল গোয়েন্দাগিরি। সাইরাকিউজে যেমন ফিমেল ডিটেকটিভ বা নারী গোয়েন্দা নিয়োগ করা হতো, যারা আড়ি পেতে শুনত মানুষ কি বলাবলি করছে। মানুষ যখন জানবে যে দেয়ালেরও পান আছে, তখন তারা ভয়ে মুখ খুলবে না। তবে অ্যারিস্টোটল দ্বিতীয় একটি রাস্তাও দেখিয়েছেন, যা একটু চতুর। টাইর্যান্ট যদি নিজেকে রাজার মতো ভালো প্রমাণ করতে পারেন, তবে তিনি বেশিদিন টিকবেন। তাকে দেখাতে হবে তিনি জনগণের টাকার পাহারাদার, অপব্যয়কারী নন। তাকে ধর্মানুরাগী হতে হবে, যাতে মানুষ ভাবে তার সাথে ঈশ্বর আছেন। কিন্তু একই সাথে তাকে খেয়াল রাখতে হবে যেন কেউ তাকে দুর্বল না ভাবে। গল্পের পরবর্তী অংশে অ্যারিস্টোটল গণতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলছেন, সব গণতন্ত্র এক নয়। সবচেয়ে ভালো গণতন্ত্র হল সেটি যেখানে কৃষকরা সংখ্যাগরিষ্ঠ। কেন জানেন? কারণ কৃষকরা কঠোর পরিশ্রমী। তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাদের হাতে এত সময় নেই যে তারা প্রতিদিন শহরে এসে রাজনীতি নিয়ে আড্ডা দেবে বা অহেতুক তর্কে জড়াবে। তারা কেবল তখনই সমবেত হয় যখন খুব প্রয়োজন। ফলে আইন নিজের গতিতে চলে আর রাষ্ট্র স্থিতিশীল থাকে। কিন্তু সমস্যা হয় তখন যখন রাষ্ট্র অনেক বড় হয়ে যায় এবং নাগরিকদের হাতে প্রচুর অলস সময় থাকে। তখন ডেমাগগ বা জননেতারা মিষ্টি কথায় ভুলিয়ে জনতাকে উস্কে দেয় এবং আইনের বদলে জনতার হুকুমেই দেশ চলতে শুরু করে। এটি গণতন্ত্রের সবচেয়ে খারাপ রূপ। অ্যারিস্টোটল পরামর্শ দেন, গণতন্ত্রকে টেকসই করতে হলে গরিবদের প্রতি যত্নবান হতে হবে। রাষ্ট্রের উদ্বৃত্ত টাকা অহেতুক দান না করে তা দিয়ে গরিবদের ছোটখাটো জমি বা ব্যবসার ব্যবস্থা করে দেওয়া উচিত, যাতে তারা স্বাবলম্বী হতে পারে। কার্থেজে যেমন তারা গরিবদের বিভিন্ন শহরে পাঠিয়ে কাজের ব্যবস্থা করে দিত, এটা একটা ভালো কৌশল। বইয়ের শেষের দিকে এসে অ্যারিস্টোটল আমাদের নিয়ে যান তার স্বপ্নের রাজ্যে, দ্য আইডিয়াল স্টেট। তিনি প্রশ্ন করেন, জীবনের সেরা লক্ষ্য কী? উত্তর, সুখ। কিন্তু সুখ মানে টাকার পাহাড় বা ক্ষমতার দাপট নয়। সুখ হল ভার্চু বা গুণের চর্চা। যে মানুষ ভীরু, লোভী বা নির্বোধ, সে কখনো সুখী হতে পারে না, তা যতই টাকা থাকুক। একটি আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা কত হওয়া উচিত? অ্যারিস্টোটল এখানে খুব বাস্তববাদী। তিনি বলেন, রাষ্ট্র খুব ছোট হলে তা স্বয়ংসম্পূর্ণ হবে না, আবার খুব বড় হলে তা নিয়ন্ত্রণ করা যাবে না। জনসংখ্যা এমন হওয়া উচিত যাতে সবাই সবাইকে না চিনলেও অন্তত শাসকদের পক্ষে নাগরিকদের চরিত্র বোঝা সম্ভব হয়। রাষ্ট্র যদি খুব বড় হয়, তাহলে সেনাপতি কাকে হুকুম দেবেন আর হেরাল্ড বা ঘোষক কার কাছে ঘোষণা পৌঁছাবেন? স্টেন্টরের মতো দানবীয় গলা তো আর সবার থাকে না। রাষ্ট্রের অবস্থান হতে হবে এমন জায়গায় যা শত্রুদের জন্য দুর্গম কিন্তু নিজেদের পণ্য আনা নেওয়ার জন্য সুগম। সমুদ্রের কাছে হওয়া ভালো বাণিজ্যের জন্য, তবে খেয়াল রাখতে হবে যেন বিদেশিদের ভিড়ে রাষ্ট্রের নিজস্ব সংস্কৃতি নষ্ট না হয়। অ্যারিস্টোটলের আদর্শ রাষ্ট্রে তিনি নাগরিকদের ব্যক্তিগত জীবনেও উকি দিয়েছেন। তিনি বিয়ের বয়স নির্ধারণ করে দিয়েছেন, নারীদের জন্য 18 বছর এবং পুরুষদের জন্য 37 বছর। তার যুক্তি হল, এতে স্বামী স্ত্রীর শরীরের পূর্ণতা আসে এবং সন্তান সুস্থ হয়। খুব অল্প বয়সে বিয়ে করলে সন্তান দুর্বল হয় এবং নারীদের মৃত্যু ঝুঁকি বাড়ে। তিনি আরও কঠোর কিছু কথা বলেছেন যা আজকের দিনে হয়তো অমানবিক শোনাবে। তিনি পরামর্শ দিয়েছেন, বিকলাঙ্গ শিশু জন্মানো উচিত নয়, আর যদি জনসংখ্যা অতিরিক্ত বেড়ে যায় তাহলে ভ্রূণে প্রাণ সঞ্চার হওয়ার আগেই গর্ভপাত করা উচিত। শিশুদের লালন পালন নিয়ে তার উপদেশ হল, শৈশবে তাদের খুব বেশি চাপ দেওয়া যাবে না, তবে তাদের শরীর শক্ত করতে ঠান্ডায় অভ্যস্ত করতে হবে। তিনি শিশুদের অশ্লীল কথা বা গালিগালাজ থেকে দূরে রাখার উপর খুব জোর দিয়েছেন। তিনি বলেন, লঘু পাপ থেকেই গুরু পাপের জন্ম হয়। গল্পের একদম শেষে আমরা পাই শিক্ষার গুরুত্ব। অ্যারিস্টোটল বিশ্বাস করতেন, রাষ্ট্রের প্রধান কাজ হল শিশুদের শিক্ষিত করা, আর এই শিক্ষা হতে হবে সবার জন্য এক এবং রাষ্ট্রের তত্ত্বাবধানে। ব্যক্তিগতভাবে যে যার মতো শিখবে তা তিনি পছন্দ করতেন না। শিক্ষার বিষয় কী হবে? পড়ালেখা, শারীরচর্চা এবং খুব গুরুত্বপূর্ণভাবে সঙ্গীত বা মিউজিক। কেন সঙ্গীত? কেবল আনন্দ বা বিনোদনের জন্য নয়। অ্যারিস্টোটল মনে করতেন, সঙ্গীতের এক জাদুকরী ক্ষমতা আছে যা মানুষের আত্মাকে প্রভাবিত করে। অলিম্পাসের গান যেমন মানুষকে উন্মাদনা বা ভক্তি এনে দেয়, তেমনি ডোরিয়ান বা ফ্রিজিয়ান সুর মানুষের মনে সাহস বা সংযম আনতে পারে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, সব বাদ্যযন্ত্র শিক্ষার জন্য নয়। যেমন বাঁশি,
তিনি বাঁশিকে শিক্ষার তালিকা থেকে বাদ দিয়েছেন, কারণ এটি বাজাতে গেলে মুখ বিকৃত করতে হয় এবং এটি বাজালে কথা বলা যায় না, ফলে বুদ্ধিবৃত্তিক চর্চা বাধাগ্রস্ত হয়। দেবী অ্যাথেনা নাকি বাঁশি আবিষ্কার করে পরে ফেলে দিয়েছিলেন, কারণ এটি বাজালে তাকে দেখতে অসুন্দর লাগত। এই মিথ দিয়ে অ্যারিস্টটল তার যুক্তি সাজিয়েছেন। অ্যারিস্টটলের পলিটিক্সের এই দীর্ঘ যাত্রা শেষে আমরা কি পেলাম? আমরা দেখলাম রাষ্ট্র কোনো জাদুর কাঠি নয়, বরং এটি মানুষেরই তৈরি এক জটিল যন্ত্র। এর চাকাগুলো হল পরিবার, গ্রাম, নাগরিক, আইন এবং শিক্ষা। তিনি আমাদের দেখিয়েছেন বিপ্লব কেন হয়, কিভাবে একনায়করা ক্ষমতা আঁকড়ে ধরে, আর কেন মধ্যবিত্তের হাতেই রাষ্ট্রের চাবিকাঠি নিরাপদ। হাজার বছর আগের এই গ্রিক দার্শনিকের কথাগুলো আজও আমাদের বাংলাদেশের সমাজ, রাজনীতি আর পারিবারিক জীবনের সাথে অদ্ভুতভাবে মিলে যায়। তার শেষ কথা এটাই, রাষ্ট্রের উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয়, বরং মহৎভাবে বেঁচে থাকা। আর সেই মহৎ জীবনের জন্য চাই সুশিক্ষা, সংযম এবং ন্যায়বিচার।